আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফাহমিদা সালাম। আগামী বছরই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে বলে আশা করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, এখন বড় দুশ্চিন্তার কারণ অর্থনৈতিক ও আয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার। আর দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসতে, আর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে না আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সাকিবুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণের প্রশ্ন, কবে হবে জাতীয় সংসদ নির্বাচন? সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। এবার সে প্রশ্নে ব্যক্তিগত মত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক কনফারেন্সে উপদেষ্টা বলেন, আগামী বছর রাজনৈতিক সরকার পেতে পারে দেশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা মঞ্চের আলোচনায় মৎস্য উপদেষ্টা বলেন, ক্ষমতায় থাকতে নয়, দায়িত্ব নিতে পারলে নির্বাচনে অংশ নেওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে নাই, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। ফরিদা আক্তার বলেন, ভারত বাংলাদেশের গণ অভ্যুত্থান থামাতে পারেনি। তাদের অপপ্রচারে বিচলিত না হয়ে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব, এটা আমাদের সবার দরকার। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের পতনের বিষয়টি বুঝতে পেরে 31 দফা দিয়েছিল বিএনপি। একথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এগুলো বাস্তবায়নে জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। তাই মানুষের আস্থা ধরে রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফরিদপুরে দলের বিভাগীয় কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি দেশের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। শরীয়ত খানের রিপোর্ট। জেলা মহিলা দলের সভাপতি। রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির 31 দফা নিয়ে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিভাগীয় কর্মশালার। এতে অংশ নেয় আশপাশের 5 জেলার নেতাকর্মীরা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবদিহিতা, পৃথিবীর সভ্য দেশ যেগুলো, পৃথিবীর গণতান্ত্রিক দেশ যেগুলো, তারা সবাই এই প্রসেসটাই ফলো করে। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষের কথা বলা হয়েছে 31 দফায়। আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিদেশে না গিয়ে মানুষ যাতে দেশেই চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করবে বিএনপি। আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই শিক্ষার্থীরা তাদের যেটা ন্যায্য শিক্ষা, সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না বলেই এত দুর্নীতি এবং অর্থ পাচার হয়েছে বলে মনে করেন তারেক রহমান। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখেছেন 14 সাল, 24 সাল, 18 সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। মানুষের আস্থা কমে এমন কিছু না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শরীয়ত খান, RTV, ঢাকা। ষড়যন্ত্র ব্যর্থ করতে জনগণকে নির্বাচনমুখী করার কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের সময় ক্ষেপণ হলে অস্থিরতা বাড়বে বলেও সরকারকে সতর্ক করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারো হুমকিতে জুলাই গণহত্যার বিচার থামবে না। যারা তাদের পক্ষ নিবে তারা দেশ ও স্বাধীনতা বিরোধী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, জনগণকে নির্বাচনমুখী করলে চক্রান্তকারীদের সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। যে সংস্কার আপনারা শুরু করবেন, শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্য সেই উসিলা দিয়ে, সংস্কারের উসিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে রিজভী বলেন, পতিত শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়া কান্না করছে। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, বাংলাদেশের মানুষকে বিপদগামী করার চেষ্টা করে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত। বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন লেগ দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ। বুঝতে হবে, এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি নেতারা। আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আশিকুল আলম, RTV, ঢাকা। খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামার প্রস্তুত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এজন্য প্রয়োজনে জীবন দেবার কথাও জানান তিনি। সকালে চট্টগ্রামে PTI মিলনায়তনে বিভাগের 105টি শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শহীদদের স্বজনরা খুনিদের কঠোর শাস্তি দাবি করেন। ইমরাউল কায়েসের ছবিতে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে কাছে পেয়ে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে ওঠে PTI অডিটোরিয়াম। স্বজনদের আহাজারি দেখে কান্না ধরে রাখতে পারেনি অনুষ্ঠানে উপস্থিত সবাই। চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের মাঝে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। শহীদদের স্বজনরা খুনিদের কঠোর শাস্তি চান। আমার বাবা সারাদিন দোকানদারি করছে, আমার বাবাই গেছে দেখতে, আমার বাবারে 4টা-5টা গুলি করে আমার বাবারে মারছে। 2টা হসপিটাল নিচে রাখে নাই, ওনাকে কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তা আমার হাজবেন্ড অ্যাম্বুলেন্সেই মারা যায়। সন্তানের জন্য আফসোস হয় না, গর্ববোধ করি। কেন জানেন? আমি একজন হাফেজের মা, আমি একজন বীর শহীদের মা, আমি একজন নিঃস্বার্থ দেশপ্রেমিকের মা। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, হত্যাকারীরা যেখানে পালিয়ে থাকুক তাদের বিচারের মুখোমুখি করা হবে। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেবে তাদেরকে সবাই প্রতিহত করব। খুনিরা নতুন করে ফিরে আসছে উল্লেখ করে সার্জিস বলেন, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবার রাজপথে নামতে প্রস্তুত তিনি। যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে, তার যদি আমরা কোনো প্রমাণ পাই, আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নুসরাত জাহান সিন্ধি, RTV।
সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ হাইকমিশনে হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে। অন্তর্বর্তী সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। রফিকুল ইসলামের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশ। গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এবার রাজপথে নামল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে সমাবেশ করে তারা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের হুঁশিয়ারি, ভারতের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি সীমান্তে আমাদের বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ ওদের কাছে পায়, এখনো তারা পাখির মতো গুলি করে মারতেছে। ইস্টার্ন কমান্ড গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সমাবেশ শেষে বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল নানা স্লোগান। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই, নিজেদের মতো জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% জনগণের প্রতিনিধিত্ব করে। সব দল নির্বাচনে অংশ না নিলে শেখ হাসিনার সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য থাকবে না। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে অভিযোগ করেন GM কাদের। জাতীয় পার্টিকে তাদের সাংবিধানিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির চেয়ারম্যান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। রাজধানীর বাজারগুলো থেকে প্রায় উধাও বোতলের সয়াবিন তেল। কারওয়ান বাজারের দোকানিরা বলছে, বিভিন্ন কোম্পানির ডিলারেরা সয়াবিন তেল দিচ্ছে খুবই সামান্য। তবে ডিলারদের দাবি, তেল কোম্পানিগুলোই আগের চেয়ে অনেক কম সরবরাহ করছে। এদিকে সয়াবিন তেলের সংকট খতিয়ে দেখতে কারওয়ান বাজারে সমন্বিত অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। সেলিম মালিকের রিপোর্ট। গেল 1 থেকে 1.5 বছর কিছুটা স্থিতির পর ফের উত্তপ্ত সয়াবিন তেলের বাজার। রাজধানী সহ দেশের খুচরা বাজার থেকে অনেকটাই নাই হয়ে গেছে সয়াবিন তেলের বোতল। দোকানিরা বলছে, চাহিদা 10% তেল পাচ্ছে তারা, যেটুকু পাওয়া যায় তার সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করছে ডিলাররা। সারাদিনে আমার 400 লিটার তেল লাগবে, দেখা যাচ্ছে আমি এখন মাত্র 10% তেল পাইতেছি, যেমন 40 লিটার তেল পাইতেছি। তো আমার 40 লিটার তেল দিতে আমার সারাদিন দোকান চলে না। হ্যাঁ, এটার সাথে আবার সর্ষের তেল লইতেছি, আটাও দিতেছে, পোলাও তেলও দিতেছে। তাও যেভাবে পাইতেছি এভাবে তেল চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। তো দেখা যাচ্ছে অনেক সময় আজকে 2-3 দিন একদম সরবরাহ আরো কমে গেছে। প্রায় গায়ে রেটের মতনই কিনতে হইতে, ধরুন 34 টাকা গায়ে রেট, 30 টাকা কিনতে হইতেছে। এই কারণে ব্যবসায়ীরাও একটু বেশিতে বিক্রি করতেছে। তেল সরবরাহে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করলেন ডিলারেরা। বলছেন, কোম্পানিগুলো তেল দিচ্ছে খুব সামান্যই। দোকানদারদের চাহিদা হচ্ছে মিনিমাম 10 কার্টুন, সেখানে 1 কার্টুন, তারপরও কি মারামারি। কাউকে তো বিশ্বাস করাইতে পারি না, কোম্পানি মাল দিচ্ছে না। এখন সচরাচর তো যা শুনতেছি যে গভর্নমেন্টের সাথে মিল মালিকদের সাথে বনিবনা হইতেছে না। ওরা যদি একটা বনিবনা যদি না পৌঁছায় তাহলে তো এই সমস্যাটা আরো প্রকট করুক। 140 কার্টন তেল আমরা পাবো আজকে, প্রত্যেকটা দোকানে 1 কার্টন আমরা ভাগ করে দিই। এদিকে সয়াবিন তেলের সংকটের কারণ খুঁজতে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একটু ঘাটতি রয়ে গেছে, তো তারপর আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে শনিবার তাদের কিছু সাপ্লাই আজকে আসছে। আশা করছি আমরা হয়তো কমবে। একাধিক টিম রয়েছে, কোনো না কোনো টিম যদি অপরাধ পায় সেখানে জরিমানা আরোপ করে। বাজারে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়।
সেলিম মালিক, RTV, ঢাকা। নরসিংদী রায়পুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 10 জন। সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও বার্ষিদ মেম্বারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দের কান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পাবনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে ঢাকা কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ট্রাক্টরের 2 শ্রমিক নিহত হন। পরে সকাল 10:30টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় বাস চাপায় প্রাণ হারান অটোরিকশার আরও 3 যাত্রী। এদের মধ্যে একজন শিশু ও 2 জন নারী। পুলিশ এবং স্থানীয়রা জানায় সকাল 7টার দিকে শায়েস্তানগর এলাকায় একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাস চাপা দিলে 2 ইটভাটা শ্রমিক মারা যান। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। ঝুঁকি সম্মেলন 2024 সম্পন্ন করল মার্কেন্টাইল ব্যাংক। রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক। সম্মানিত অতিথির বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল আওয়াল ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর হাসান। এই সময় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতিকে উন্নত করার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। সম্মেলনের সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট ও আঞ্চলিক অফিসের প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। দেশজুড়ে সাইফুরসের প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক ইংরেজি পরীক্ষা। 2 পর্বে পরীক্ষায় বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বিকেলে রাজধানী ফার্মগেটে সাইফুরসের হেড অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে 6 দিনেই এসএসসি ইংরেজির প্রস্তুতি আসবে হাতের মুঠোয়। রেজিস্ট্রেশন ফ্রি করা যাবে 8 জানুয়ারি পর্যন্ত। ssc.saifurs.com.bd সাইটের মাধ্যমে যে কোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে আগ্রহী শুধুমাত্র এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবি চেক হস্তান্তর ও কর্মী সম্মেলন। স্থানীয় এক হোটেল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। তিনি বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বীমা নিয়ে ভীতি দূর হয়ে আস্থা বাড়ছে। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ খুরশিদ আলম পাটোয়ারি ও কাজী আব্দুল মতিন। পরে গ্রাহকদের মাঝে বীমা দাবির 3,30,00,000 টাকা চেক হস্তান্তর করা হয়। কৃষকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারত। চলছে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। চলমান আন্দোলন দমাতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শুক্রবার টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় অন্তত 20 জন কৃষক। শনিবার দ্বিতীয় দিন 144 ধারা জারি ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্যেও লং মার্চে জড়ো হন কৃষকরা। কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম সহ বেশ কয়েকটি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যুবারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। আগেরবার এশিয়ান সেরা হওয়ার পথে ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবারও তারই ধারাবাহিকতা ধরে রেখে ট্রফিটি ধরে রাখতে প্রত্যয়ী বাংলাদেশ। এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।